এই মুহূর্তে একটা গরম খবর আছে যেটা এখনো বাংলাদেশের মিডিয়ায় বা অন্য কোথাও আসেনি। সেটা হচ্ছে যে ডাক্তার হুম। ইউনূসের 16 তারিখ পর্যন্ত সফর ছিল ইটালিতে। হঠাৎ সেটা ক্যান্সেল করে আজকে 5:30টার ফ্লাইটে উঠে উনি বাংলাদেশের দিকে রওনা হয়েছেন। কাহিনীটা কি? আপনি কি মনে করেন যে সেনা কাহিনী ক্যাম্পে খুব কিছু সহজ। না, ইউনুস তো বেশি নির্লজ্জ। আমি ওর জায়গায় হইলে এয়ারপোর্টে নাইমা আবার ব্যাক করতাম, কারণ আমার যদি ওইখানে যে মেয়রের সাথে দেখা করতে হয়, তাহলে প্রধান উপদেষ্টা হইয়া আর লাভ কি? আমি ইটালিতে 1 ঘন্টাও থাকতাম না। এই পরিস্থিতি যদি ইউনুসের জায়গায় আমি হইতাম, বিশ্বাস করেন, আমি এয়ারপোর্ট থেকে নেমে যখন দেখতাম রাষ্ট্রীয় কোনো ইয়ে নাই, আমার আগে মানে ধরেন আমি ইউনুস, আমার আগে মানুষ বলতো লোকটা আন্তর্জাতিক খেলোয়াড়, লোকটারে কেউ থামাও। এখন কেউ পড়ছে না, কেউ জিগায় না, আমি এয়ারপোর্ট থেকে ব্যাক করতাম মান সম্মান নিয়ে। সে তো যাক 2-3 দিন থাকছে মানে। আর যদি সেনা কৌটুক কিছু মানে যদি ধরেনও, তাহলে তো ইউনুস আরো যাইতো না। সে ইটালির পাশে হচ্ছে ফ্রান্স, তার ফস্টার হোম, ওইখানে চলে যেত। সে বাংলাদেশে কিছু অন্য কোনো ধান্দা আছে, দেখতেছে বোধহয় কিছু একটা ধান্দা। এই লোকটা তো ধান্দা ছাড়া তার জীবনে কোনোদিন একটা একটা সেকেন্ড ব্যয় করে নাই। আচ্ছা আসাদ ভাই, এখানে আমাদের মনে হয় আমাদের দেশের লোকের একটু ভুল আছে, যেটা হয়তো আপনি আমি আমরা জানি। যেমন আমাদের দেশে যেমন ওয়ার্ড হুম, কমিশনার, একজন ওয়ার্ডের কমিশনার, ওকে আমরা ওয়ার্ড কমিশনার বলি। এইখানে কিন্তু মেয়র কিন্তু প্রতি ইয়েতে আছে, প্রতি ওয়ার্ডেই মেয়র আছে। হুম। এখন ডাক্তার ইউনূস সাহেব কি সেই ওয়ার্ড কমিশনারদের মেয়রের সাথে আর দেখা এগুলো করবেন? বললেন না ভাই। না, আপনি কি চান যে বাংলাদেশে এই যে লোকটারে কেউ থামান, 50 বছর চাই, ইউনুস সরকার যতদিন বাঁচবে ততদিন দরকার, এই টাইপের লোক আপনি কি চান? সামনে শীতকাল আসতেছে, এখনই গর্তের মধ্যে ঢুকে যাক। ওই এখন আর মেয়রের হিসেবে ওইভাবে যায়েন না, পাড়ায় পাড়ায় আর মেয়র বললেন না, তাহলে তাদের আর খুঁজেই পাবেন না। খুঁজে না পাইলে হান্টিং করবেন কি? জি আসাদ ভাই, আজকের আরেক জরুরি প্রশ্ন যেটা আসলে এই মুহূর্তে সেনা ক্যাম্পে এবং আপনার সিভিল কোর্ট এবং সেনাবাহিনীর কোর্টে যে গন্ডগোলটা চলছে, এই যে 24 জন সেনা অফিসারের যে বিচার, সেই বিষয়টি একটু বলবেন, হুম। আমাদেরকে পরিষ্কার করবেন যে আসলে কাহিনীটা কি হচ্ছে। একটু বুঝার জন্য আমাদের বুঝার দরকার আছে। এবং আসলে কি এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে কি না? 22 জন, যে 24 জন, তার কারণ হচ্ছে যে একটা তো নিয়ম আছে মনে হয়, 24 ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হবে। হাজির তো করা হয়নি। হুম। আবার এদিকে অফিসার্স মেসে আপনার কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। কাহিনীটা কি হচ্ছে আসলে? হুম। দেখেন, ওয়াকার তো প্রমিস করেছিল কোনো সেনা অফিসারকে কোনো প্রকার আইনের আওতায় আনা, মানে তাদের যে ভাবসাব আর কি, এটা করা হবে না। ওয়াকার বরাবরের মতোই বেহুদা এবং গাদ্দার, ইউনুসের মতো খুব মিলছে কিন্তু। ওয়াকার জনগণকে প্রমিস করছিল না, আমি দায়িত্ব নিলাম, জানমালের দায়িত্ব আমার, আমার উপর ভরসা রাখুন, আস্থা রাখুন। শেখ হাসিনাকে, শেখ হাসিনার সরকারের পতনের আগে কিন্তু একইভাবে আশ্বস্ত করেছিল। তো এই সে তার যেহেতু ব্যক্তিত্ব ওইটাই আর কি, যা বলে তা করে না, এবং করার তার হ্যাডামও নাই। তো ফলে সেনা অফিসারদের সাথেও একই ঘটনা ঘটেছে। এবার সেনাবাহিনীর মধ্যে যে দলের সমর্থকই থাকুক না কেন, তারা কিন্তু তাদের সহকর্মীর কোন প্রকার ক্ষতি হোক এটা চায় না। মিলিটারিদের এটা একটা সেনা সদস্যের ক্ষেত্র একইভাবে তারা চাইবে না যে তার কোনো অফিসার বা তার কোনো সহকর্মী কোনোভাবে বিপদে পড়ুক। এখন এই রিস্ক কেন নিচ্ছে ইউনুস সরকার? এই রিস্ক নিচ্ছে কারণ জামাত এটাই চাইছে। জামাতের হাতে এর বিকল্প কিছু নেই। আপনি যদি খেয়াল করেন যে জামাতের কিন্তু অফিসার্স লেভেলে তেমন কোনো তাদের ওইরকম ইয়ে নাই আর কি। মানে ওয়াকার ছাড়া আপনি যদি দেখেন তাদের সাথে এলাই এরকম তেমন কোনো অফিসার নাই, খুবই সামান্য। তো আছে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক। আপনি এটাকে মনা বলতে পারেন, আওয়ামী মনা, বিএনপি মনা। জামাত চাইছে একটা মেসেজ দিতে যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে জেলে ঢোকানো হবে। এখন এটা তারা কতটা পারবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না। আপনি সেনাবাহিনী বাদ দেন না, আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে আম, কোনোভাবে আমি তাদের উপর আস্থা বা ভরসার কোনো কিছু আমি মনে করি না, কারণ তারা বারবার দায়িত্ব নিয়ে তাদের তারা মানে সেনাবাহিনী কর্তৃক এই দেশের মানুষের সাথে, এই দেশের রাজনীতিবিদদের সাথে গাদ্দারির প্রমাণ বহু আছে। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তির কে সপরিবারে হত্যা করা, মানে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীও বাদ যায়নি যাদের হাত থেকে। আপনি সাবেক
আপনি জিয়াউর রহমানের কথা বলতে পারেন, আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবেন। তো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে কি করবে তার চেয়ে বড় আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে। বাংলাদেশের মানুষ মোটা দাগে খুবই ভালনারেবল সময় পার করছেন এবং তাদের মধ্যে ক্রোধ এবং ক্ষুব্ধ হওয়ার যে পরিস্থিতি আমি দেখছি সেটা কিন্তু একদমই আপনি উড়িয়ে দিতে পারবেন। এটা খুবই মানে খুবই ভয়ঙ্করভাবেই ইউনূস এবং তাদের এই গ্যাংয়ের দিকে তেড়ে যাচ্ছে। এর ফলাফল কি হবে আমি জানি না, তবে ভালো কিছু যে হবে না এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। এবং এই পরিস্থিতি অর্থাৎ গৃহযুদ্ধ বা বড় ধরনের সংঘাতের ডাক কে দিয়েছিল? এ মাহফুজরাই তো দিয়েছে। আমি তো আওয়ামী লীগের কারো কাছ থেকে শুনি নাই যে আমরা গৃহযুদ্ধ করব, আমরা মাইরে ফেলবো, কেটে ফেলবো, আমি শুনি নাই। বিএনপির কাছ থেকে শুনি নাই। যেটা চাইছে জামাত এবং তাদের ছেলেপেলেরা, এনসিপির গুন্ডা সান্ডারা, এবং দেখা যাক কি হয়। আসাদ ভাই, আমরা কন্টিনিউ শুনি যে আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা কথা বলতে পারতেন না, বাক স্বাধীনতা ছিল না। আপনার কি মনে হয় যে এই সময় সকলের বাক স্বাধীনতা আছে এবং সকলে সেন্সরশিপ ছাড়াই কথা বলতে পারে? না না, দেখেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা ছিল না, সাপ্রেশনে রাখা হয়েছে, এটা সত্য, অনেকের ক্ষেত্রেই ঘটছে। কিন্তু এখন যে আমল চলছে এটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো শাসন ছাড়িয়ে গেছে। আপনি এই বাংলাদেশে স্বৈরাচার নাম বললেই তো এর সাথে কথা মনে আসে। আপনি তো মানে জেনজিও না, মিলেনিয়ালও না, আপনি তো জানেন ওই সময়টা আপনি দেখছেন, আপনি তখন ইয়াং, তাই না হায়দার ভাই? তো দেখেন এইটা বাস্তবতা। এখনকার মতো খারাপ সময় অতীতে কখনো হয় নাই। সাংবাদিকদের কিসের স্বাধীনতা? মানে যেই দেশে শত শত সাংবাদিক খুনের মামলায় জেলে যায়, ওই দেশে সাংবাদিকতা করে যারা, তারাই তো আমি মনে করি যে তাদের যদি কোনো, অনেকের বিকল্প নাই, রুটি রুজির ব্যবস্থা নাই, সাংবাদিকতা করে, আর অনেকে ধান্দাবাজির জন্য করে। এই ধান্দাবাজ এবং বাধ্য হয়ে সাংবাদিকতা ছাড়া আমি তো দেখি না ওইখানে আর কেউ আছে। মানে যার একটু সুযোগ সুবিধা ছিল সে কিন্তু ওই পেশায় আর নাই। আপনি বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের দিকে তাকান, আবার ওই জ্যেষ্ঠ সাংবাদিক বললে আবার ওই কি বলে রাজাকারের নাতি কাম মুক্তিযুদ্ধের নাতি, বা আমার পরিবারে মুক্তিযুদ্ধ আছে, ওইটা আবার ভাইবে নেন না। মানে আমি অনেক মুক্তিযোদ্ধার পরিবারের, বা আমি অনেক জ্যেষ্ঠ সাংবাদিক, আমি নামই নেই না। আপনি মুন্নি সাহার অ্যাক্টিভিটিস দেখেন, তার অ্যাক্টিভিজম বলেন আর প্রফেশনালিজম দেখেন, আপনি নাই। আপনি জয় মামুনের অবস্থা দেখেন, এরকম আপনি ধরে ধরে যান না, এগোন, আপনি যতজনকে চেনেন মানে স্টার সাংবাদিক যারা, তাদের তো আপনি পাবেন না। খালেদ মহিউদ্দিন দেখেন এই ইউনূসের দালালি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে। আপনি দেখেন তার শোয়ের অবস্থা, ক্লান্ত, পরিশ্রান্ত। পিনাকির কথা আর মনে করাইয়েন না, মানে লোকটার কথা। কেন এই প্রশ্নটা করেছি, কারণ এটা আমি নিজেও স্বীকার করি যে আওয়ামী লীগ আমলে আপনিও সাফার করেছেন, এটা অনেকেই জানে না, বাংলাদেশে অনেকেই জানে না। এই কারণে আপনাকে জিজ্ঞেস করছি আমি এই কথাটাই, যে আসলে কি তখন কি আমাদের বাক স্বাধীনতা ছিল না, নাকি এখন খুব বেশি আছে, বা আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক ভালো আছে কি না আমরা আসলে, মানে বাক না না স্বাধীনতা? ভালো নাই, না 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 ভালো নাই, বাক স্বাধীনতা তো কিচ্ছু বাংলাদেশে কি আছে। গতকাল একটা ভিডিও দেখলাম যে পুলিশ একজন আওয়ামী লীগের কর্মীকে ধরতে গেছে, এবং তাদের যে অধ্যত্ত, তাদের যে রক্তচোখ, মানে কাউকে ধরাকে সরা করছে, মানে মানুষ বলে কাউকে মানে মনে করছে না। তো এগুলো আর এখন আপনি আচ্ছা বলেন তো, বাংলাদেশে গত 1 মাসে কোন সংবাদটা দেখে আপনি মনে করেছেন যে না, এই না হলে সাংবাদিকতা? কোন সাংবাদিকতা? আচ্ছা, রিপন মিয়ার বাড়িতে যাইয়া ভিডিও করা, মানে মানে যে জিনিসের রিস্ক নাই ওই জিনিস আপনি দেখেন তো কোন কোন অনুসন্ধানে ইয়ে হয়েছে। দেখেন সাংবাদিকতার অবস্থা কি। প্রথম আলো একটা শিরোনাম করলো যে কতিপয় ব্যক্তিদের চাপের মুখে শরৎ উৎসব বাতিল। কতিপয় তৌহিদি জনতা, এটা তারা উল্লেখ, প্রথম আলো, মানে যে কিনা ইউনুস ব্যাকড, মানে প্রথম আলো মতিউর আর ইউনুস ভাইরা ভাই বলতে আপনি বলতে পারেন, হ্যাঁ, তারা একে অন্যের সহযোগী। তো তাদের অবস্থা হচ্ছে এটা, তো লিখতে পারছে না যে এরা কারা, কতিপয়। তো আর বাকিদের কথা বুঝে নেন, আপনি পাবেন না কোনো সংবাদ। আপনি 1 মাসে মনে করতে বললে, কারণ আমাদের তো এর আগের গুলো তো আরো মনে থাকবে না, রিসেন্ট কোনো সংবাদ যেটা দেখে আপনি আপ্লুত হয়েছেন, বাহ সাংবাদিকতা কারে বলে। এই যে পোর্ট দিয়ে দিছে, বলছে বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলো পোর্ট, ভাসুরের নাম মুখে নিতে পারতেছে না কোনো পত্রিকা। তাহলে
এখন আপনাকে একটা জিনিস দেখাই আমি, এরপরে আপনি হয়তো ওই বিষয়ে আমাদের বলতে পারবেন। সেটা হচ্ছে যে আমি একটা লেটার দেখাই একটু। হুম আম, শ্রোতা দর্শক মন্ডলী, আমি জাস্ট জিনিসটা বের করে নিচ্ছি, এই জন্য হয়তো দেরি হতে পারে কয়েকটা সেকেন্ড। এটা হুম হচ্ছে যে আজকে একটা সেনাবাহিনীর রিক্রুটমেন্ট ছিল। সেনাবাহিনীর যে হুম রিক্রুটমেন্টটা ছিল, সেই রিক্রুটমেন্টটাতে আপনার আমাদের সেনাপ্রধান নরমালি থাকার কথা, সেখানে হুম সেনাপ্রধান না থেকে অন্য আরেকজন ছিল। মেজর মেজর কি জানি একজন ছিল। এই যে আসাদ ভাই, এটা হচ্ছে যে এটা বাংলাদেশ আর্মি আইএসপি এর বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনী হুম ইনফ্রাস্ট্রাকচার রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ 2025 সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান ঢাকা 14 অক্টোবর 2025 মঙ্গলবার। আজ 14 অক্টোবর 2025 বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্টের আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স করে রিক্রুট বেচ 2025 সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান রাজশাহী সেনানিবাস বাংলাদেশ রেজিমেন্ট সেন্টারে হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যথাক্রমে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিপি। কি বুঝলেন? দেখেন, এই জিনিস থেকে খুব একটা বেশি কিছু আগানো যাবে না। এর কারণ হচ্ছে আহ, আপনি রাজশাহীর কথা বলেন বা এটা ঢাকায়ও যদি হয়, এখন প্রধান অতিথিকে কাকে করা হবে, কিভাবে তারা এগোবে, মিলিটারিকে আমি চূড়ান্ত, মানে দেখেন, শেখ হাসিনার ব্যাপারে আমার অনেক ক্ষোভ ছিল, আমি দুই তিনটা কথা বলি। কিন্তু শেখ হাসিনার বাসভবন ভাঙচুর, একজন নারী, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন নারী, তিনি আমার মায়েরও বয়সে বড়। তো তার তার হোক, তার ঘরের মধ্যে কারোর প্রাইভেট পার্ট নিয়ে উল্লাস করা, আপনি মনে করেন তো এই গণভবনের সামনে দুই তিনটা ট্যাঙ্ক রেখে দিলে কার ঘাড়ে কয়টা মাথা ছিল যে ওইখানে সে যাবে? মিলিটারি তো তখন ছাত্রদের পক্ষে, বললেই হয়তো শেখ হাসিনা নাই, শেষ। তারা এই এই কাজটা করেছে। এবং এই মিলিটারিকে আপনি আমাকে বিশ্বাস করতে বলেন, এদের যত মুভমেন্ট আমি কোনো কিছু বিশ্বাস করি না। বিশ্বাস করি না কারণ এরা গাদ্দার। গাদ্দার কোথায়? যে শেখ হাসিনা, দেখেন, আমি আপনি দল মত আপনার যে কোনো মতের হইতে পারেন, আপনি যে কোনো ধর্মের হইতে পারেন, আমি নিমুখ হারামদের আমি বিশ্বাস করি না। যেই শেখ হাসিনা এই আর্মিকে এত সুযোগ সুবিধা দিছে, সুযোগ সুবিধার কোনো শেষ নাই। আপনি অফিসারদের অবস্থা দেখেন, তাদের আগের মানে এর বিগত আমলের সাথে কম্পেয়ার করলে 3 or 4 টাইমস বেটার করছেন শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনার অন্ততকে তো আচ্ছা ঠিক আছে, তুমি তার মানে এই গণভবনটা তো নিরাপত্তা তুমি দেবা, এতটুকু তো নিয়মকানুন, চক্ষু লজ্জা তো এতটুকু থাকা উচিত যে না আমরা এই দিছি। সেই এই মিলিটারি গোপালগঞ্জে যে গণহত্যা চালাইছে না, এই এনসিপির গুন্ডাদের এপিসিতে করে আনছে না কেন? এপিসিতে করে আনার দরকার কি ছিল? গোপালগঞ্জের মানুষ তো ওদের ধরে পিটায় নাই, পিটাইলে ওর সেনাবাহিনী আটকাইতে পারতো নাকি? তো আমাকে বলেন যে এদের এই মুভমেন্ট দেখে আমি মাপতে, না, আমি এদের বিশ্বাস করি না। এরা জনগণের সাথে যেভাবে প্রতারণা করছে, এই মানে দেখেন, গাদ্দাররা অলওয়েজ পরাজিত হয়। আপনি এখন পিনাকির রেজাল্ট দেখতেছেন, কয়দিন পরে মিলিটারির একই অবস্থা হবে। তারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলেও মানুষ তাদের কথা শুনবে না, তারা কিছু লাশ ফেলবে, কিন্তু সেই লাশ মানে এখন যে গণস্রোত আমি দেখতে পাই, মানুষের মধ্যে যে ক্রোধ দেখতে পাই, আপনি মানুষের পেটের ভাত কেড়ে নিছেন, আপনি গার্মেন্টস কারখানা বন্ধ করে দিচ্ছেন। একজন রিক্সাওয়ালা, সে তার ঢাকা শহরে থাকতে গেলে 2-3 হাজার টাকা ডেইলি ইনকাম করতে হবে। টাকা কি গাছে ধরে? 2-3 হাজার টাকা কেমনে ইনকাম করবে? আপনি যখন পেটে লাথি মারবেন, আপনি যখন জীবন জীবিকায় আঘাত করবেন, আপনি যখন ব্যক্তি স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন, তখন একটা সময় পর্যন্ত আপনি টিকবেন, কিন্তু বৃহৎ মানুষের বিরোধিতা করলে আপনি টিকবেন না। আসাদ ভাই, অনেকে মনে করে বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা এখন নীরব। হুম আপনি নিজে একজন অ্যাক্টিভিস্ট, খুব প্রভাবশালী হুম অ্যাক্টিভিস্ট ভাই। এটা আমার মতো ছোটখাটো না, আপনার অনেক বড়। প্লিজ আপনি আমার আর করেন না। না, যেটা বাস্তব সেটা। এখন এই যে নীরবতা, এই যে অ্যাক্টিভিস্ট যারা ছিল, আসলে বুদ্ধিজীবীরা সব মনে হয় যেন মুখে কুলু পেটে বসে আছে। আপনি একজন বা দুইজন, এটা অনেক সামান্য। তাহলে এটার দায়টা আসলে কার?
দেখেন, আমি তো অ্যাক্টিভিস্ট, আমি তো বুদ্ধিজীবী না আর সাংস্কৃতিক কর্মীও না। আমি মনে করি না সবাই চুপ। আমি কয়েকজনের নাম নিতে পারবো যারা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখছেন, কথা বলছেন। আহ, এখন তাদের মধ্যে অনেককেই বলতে পারেন যে তারা তো আওয়ামী লীগ করেন। কই মেহের আফরোজ শাহন তো আওয়ামী লীগ করেন নাই। আমি তাকে কখনো দেখি নাই। তার পরিবারের সদস্যদের বিবেচনায় আমি যাব না। বা এরকম অনেক অনেক শিল্পীরা আছেন যারা কিন্তু বা সেলিব্রিটিরা আছেন যারা কিন্তু আম, তাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমি খুব অবাক হয়েছি সাকিব আল হাসানের অবস্থান দেখে। আমি ভেবেছি ও হচ্ছে যে মানে স্বার্থপর, ওর ক্রিকেটের ক্যারিয়ার শেষ, ও রাজনীতিতে আসছে ওর পরবর্তী ক্যারিয়ারের জন্য। কিন্তু সাকিব আল হাসানের ওই ভূমিকাটা মানে আই ডোন্ট কেয়ার এনিবডি, এই যে একটা ড্যাম কেয়ার একটা ভাব, এটা আমার ভালো লাগছে যে সে তার অবস্থান পরিষ্কার করছে। আপনি এখন বাংলাদেশের অনেক শিল্পীদেরকে তো কেনা হয়েছে এই এই জুলাই আন্দোলনে, হ্যাঁ, এটা এখন আমরা অনেকটা বুঝি। আর অনেকে হচ্ছে কি দালাল টাইপের আর কি, তাদের ওই ব্যক্তিত্বই নেই, তারা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিছে, এখন চিন্তা করতেছে ইউনুস যদি আমার সেই সুযোগ সুবিধা নিয়ে নেয়। আপনি অনেক আওয়ামী লীগের নেতা পাবেন যারা কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু তারা চুপ হয়ে আছে। আপনি সাংস্কৃতিক কর্মীদের দিকে যাচ্ছেন কেন? আওয়ামী লীগের এমপি 300 আসনের আপনি চিন্তা করেন না যারা, আর তাদের মধ্যে আপনি কয়জনকে দেখতে পান? কেন তারা চুপ চুপ বসে আছে? তারা চিন্তা করতেছে আমি যে টাকা পয়সা লুটপাট করছে তো অনেকেই, তো কিছু টাকা তো নিয়ে আসতে পারছে, কিছু টাকা বাংলাদেশে আছে, এখন আমি মুখ খুললেই তো আমার ওই টাকা পয়সা নিয়ে নেবে। সে আছে তার ধান্দায়। তো এরকম ধান্দায় থাকা বহু ব্যক্তি আছে। এখন আম, বড় কথা হচ্ছে আমিও প্রথমে শেখ হাসিনা পতনের পর ভেবেছিলাম আওয়ামী লীগকে ফিরতে অনেক সময় লাগবে। কিন্তু এই ইউনুস গ্যাং এতটাই খারাপ যে মানুষের মধ্যে অল্প সময়ের মধ্যে যে এখন তো সবাই বলতেছে আওয়ামী লীগ ভালো ছিল, সাধারণ মানুষ বলতেছে ভালো ছিল, এমনকি এনসিপির লোকজনও জানে আওয়ামী লীগ ভালো ছিল। তারা তারা তো দিতে, আপনি বেটার কিছু দিয়ে বলতে হবে ও খারাপ। আমরা শেখ হাসিনার আমলে শুনতাম কিছু হইলে বিএনপির তুলনা দিতেন, আমাদের একটু কানে বিরক্ত লাগতো। কিন্তু এটা তো বাস্তবতা, তুলনা যেমন দিতেন যে হ্যাঁ আগে ইলেকট্রিসিটি ছিল না, আমার তো তখন মনে পড়ে যেত হ্যাঁ আমি তো তখন কলেজে পড়ে স্কুলে পড়ে আমার তো পড়তে যাই আমার হারিকেন জ্বালাইতে হইতো। কথা তো সত্য, আগে তো ইলেকট্রিসিটি ছিল না, এখন তো ইলেকট্রিসিটি আছে। আপনি তুলনা দিতে যে যখন আসে জিনিসটা আপনি মানে আপনি এটা ভিজিবল করবেন, তখন কিন্তু মানুষ আপনার কথা শুনবে যে না কিছুটা হইলো। এরা তো পুরো ব্যর্থ। এখন আপনি যদি মনে করেন যে আমি আর একটু কম্বাইন করে ফেলি, যদি মনে করেন মিলিটারির মাধ্যমে আওয়ামী লীগ বা আবার রাজনীতি করার সুযোগ পাবেন, নো, আমি এটা বিশ্বাস করি না। মিলিটারি না, এটা যা হবে সাধারণ জনগণের শক্তিতে হবে এবং সেলিব্রিটিরা পট বদলাবে। আপনি দেন তাদের টাকা, তারা কালকে আপনার গান গাওয়া শুরু করবে। তাদের আগে আমেরিকা দিয়েছেন, আপনি রাশিয়ার রাজি করান। রাশিয়ার তো ডিপ স্টেট আছে, বলেন টাকা ঢালতে, দেখবেন তারা শেখ হাসিনা আমার মারে, বঙ্গবন্ধু আমার বাপরে, দিনে রাতে গান গাইবে। এখন বিক্রি হওয়া জিনিস সে বারবার বিক্রি করে কিনা আপনার লাভ কি? আমার মনে হয় তৃণমূলের এইখানে সবচেয়ে বড় ভূমিকা থাকবে আওয়ামী লীগের, তৃণমূলের, এবং তারা এই ভূমিকাটা দেখাচ্ছে কিন্তু। এবং এই যে আওয়ামী লীগ মেনশন করতেছে এর কারণ হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে আমি বিশ্বাস করতাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খায়, কিন্তু এটা তো প্রমাণিত যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের, এটা খুব আমার নিজের গালে নিজে জুতা মারার মতো। এটা আমি নিজে প্রমাণ পেলাম যে আমি নিজেও বলছি, আপনি দেখেন শেখ হাসিনা পতনের আগেও আমি বলছি, কিন্তু এইটা এখন অবধারিত আওয়ামী লীগ ছাড়া আর মুক্তিযুদ্ধরে কেউ ধারণও করে না। আরে ব্যবসা করে হইলেও তুই ধারণ তো কর। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপির থেকে তাই তিনি বহিষ্কৃত হইলেন কেন? সাময়িক, যাই হোক কেন, তার অপরাধ কি? একমাত্র অপরাধ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, একমাত্র। তাহলে আসাদ ভাই, এই প্রশ্নটা আমি হয়তো আপনাকে করতাম না, এখন যেটা করতে যাচ্ছে আমি করতাম না, আমার নিজের কাছে লজ্জা লাগছে। আমি অনেককে ওই যে আপনার পোস্ট দিলাম গতকালকে যে আপনি আসবেন আজকে, অনেকে আমাকে কিন্তু খুব ন্যারেটিভ ভাবে বলছে আজকের বয়কট, আমাকে আজকে বয়কট। আমি তাদের লিখছি ঠিক আছে, আমি একদম সরাসরি যা লিখছি আপনাকে বলি, আপনি হয়তো দেখবেন কিছুক্ষণ পরে। আমি লিখছি ভাই ঠিক আছে, আমি মানিয়া লইলাম আসাদ নূর নাস্তিক, তো আগামী প্রোগ্রামে জামাতের আমিরকে আনিব, উনি অরিজিনাল আস্তিক, সেটাই ভালো হবে মনে হয়। আমি এটা লিখছি, এছাড়া আমার উপায় ছিল না। কেন এটা বললাম, আপনি এখনই বললেন আমারে যে আপনি নিজেও লিখছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খায়। এটা শুধু আপনি না, হাজারো লোকে লিখছেন, হাজারো লক্ষ লোক দেখাইতে পারে। জয় বাংলা স্লোগানটা তো মানে এখন একটা এই এখন যারা আছে তাদের কাছে তারা মনে জয় বাংলা শুনলে মনে যেন তাদের পাপ হয়ে গেছে এরকম। তারা বলে যে জয় বাংলাটাকে আমরা দলীয়করণ করছি, আওয়ামী লীগ দলীয়করণ করছে। আপনি আমার জাস্ট একটা কথা বলেন তো, 75-এর 15ই আগস্টের পর শেখ হাসিনা ফেরত আসার আগ পর্যন্ত তখন তো আওয়ামী লীগ নামে কোনো কিছুই ছিল না, জয় বাংলা স্লোগান। তখন এই যে বিএনপি তো প্রতিষ্ঠা হয়েছে তখন, ভাই তারা কেন এটাকে গ্রহণ করলো না, এই জয় বাংলা স্লোগান? এইটা কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন বা আমাদের দর্শক? গ্রহণ করলো না,
না না, গ্রহণ করলো না, এটা চেয়ে বড় কথা হচ্ছে যে তারা কেন পরিত্যাগ করলো আজকে। সেটাই। যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তৈরি হয় আজকে, এবং তারা যদি বলে জয় বাংলা স্লোগান দেয়, কারোর ক্ষমতা আছে তারা মানা করবে? আওয়ামী লীগের ক্ষমতা আছে? কিসের ভিত্তিতে আপনি মানা করবেন? এটা তো মুক্তিযুদ্ধের স্লোগান। হ্যাঁ, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জয় বাংলা, এগুলো মানে তোমাদের যার যা কিছু আছে প্রস্তুত থাকো। সে কোনো সারাদিন যদি আমি 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 ধরেন বাংলাদেশেরই শত্রু, আমি যদি বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ আমি বাজাই, কারোর ক্ষমতা আছে মানা করবে? কারণ ওই দেশে তো আমি জন্মাইছি। তো এরা হচ্ছে কি, বাংলাদেশে ওই যে একটা কথা বলেন যে দুইটা দল, একটা হচ্ছে যে আওয়ামী লীগ আর হচ্ছে আওয়ামী বিরোধী। এই আওয়ামী বিরোধিতা করতে যেয়ে তারা তাদের অস্তিত্ব হারাইছে। তারেক জিয়া বলে তার বাবা যোদ্ধা, সে বহিষ্কার করে ফজলুর রহমান রে। মানে এগুলো তো বলার অপেক্ষা রাখে না। দেখেন, আমাদের ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস নিয়ে অনেকে ট্যাগ দেয় যে আচ্ছা এ নাস্তিক। আরে ভাই, তুমি তো 15টা বছরের মধ্যে তুমি 2016-14 পর থেকে তো খুল্লাম হেফাজতে তুমি শুধু শুধু পালোই নাই, তারে ফিট করছো। এমন কিছু নাই, যা চাইছে তা দিছো। তোমার বুকে ছুরিটা মারছে কে? হেফাজত মারছে না? পাঞ্জাবিটা এরকম তুইলা, মানে পাঞ্জাবিটা তুলছে কেন? কারণ ওটা থাকলে ব্যাঙের মতো লাভ দিতে অসুবিধা হয়, পায়ের সাথে আটকে যায়। আমি যে পরিমাণ লাভ দেখছি পাঞ্জাবিটা তুইলা, এবং এই যে থানাগুলো হত্যা করা হয়েছে মানুষকে, এই যে যাত্রাবাড়ি থানায় আপনি দেখছেন, ওই গেটের উপরে সব কয়টার পাঞ্জাবি পায়জামা টুপি, মানে উলঙ্গ নৃত্য করছে। তোমাদের মানে যারা এই যে ধর্ম বর্ণ দেখে ইয়ে দেয়, হিন্দুদের উপরে আওয়ামী লীগের আমলে নির্যাতন হয়েছে। আজকে দেখেন এই 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 দুঃসময় আপনি হিন্দুদের লয়ালিটি দেখেন। মানে তারা কিন্তু আসলে মন্দের ভালো বুঝে গেছে যে কোনটা কি হয়। এখন এই ত্যাগের রাজনীতি যদি আওয়ামী লীগেররা এখনো না শেষ করে, আজকে পিনাকি একজন নাস্তিক, সে হয়ে গেছে ইসলামপন্থীদের রাহবার। ইউনুস একজন নাস্তিক, তারা তাদের সাথে মাইনা নিছে। আমার বেলায় আওয়ামী লীগের আপত্তি মনে হয়েছে যে আমি একটা এখানে মানে কি, আমি আওয়ামী লীগের কিছু? আমি তো আওয়ামী লীগের কিছু না। যেদিন আওয়ামী লীগের নিষিদ্ধ করছে আমি ওই দিন বলছি আজকে থেকে আমি আওয়ামী লীগ। এটা কেন বলছি? এটা প্রতীকী অর্থে, যে তুমি যেখান থেকে নিষিদ্ধ করবো ওইখান থেকে শুরু। আজকে আওয়ামী লীগ ভিকটিম, আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি। কালকে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমি সমালোচনা করবো। আমার তো পদপদবীর, আমি তো আওয়ামী লীগ হইতে আসি নাই। এখন দেখেন, সত্য স্বীকার করার মধ্যে গর্ব আছে, আর সত্যরে ঢাকতে গেলে এটার মধ্যে মানে গর্ব নাই। যে আমি যে সমালোচনাগুলো করছি এগুলো আমি নিজেই তো স্বীকার করছি আমার ভুল ছিল। এই জন্য তোর ভাই আমার এটা বললে তো আমার কেউ বাহাবা দেবে না। আরো আমি মনে করে দিতেছি যে আমিও, অনেকে মানুষ কি মনে করতে চায় যে আমি সুপারম্যান, আমি কখনো ভুল হইতে পারি না। পিনাকির মধ্যে এই লক্ষণ দেখবেন। ইনফ্যাক্ট এই ইউনুস গ্যাংয়ের সকল প্রচার যন্ত্র যারা আছে, মবস্টার যারা, এদের মধ্যে একটা জিনিস, আই এম তো পারফেক্ট, আমার কোনো ভুল নাই। তো এই ইউনুস গ্যাংয়ের কাছ থেকে দেখেও এই আওয়ামী লীগারদের শেখা উচিত যে তাদের কাছে মানদণ্ড থাকবে একটাই, যে সে মুক্তিযুদ্ধের পক্ষের কিনা। মুক্তিযুদ্ধের বিপক্ষের কিনা হইলে সমস্যাটা কোথায়? কারণ মুক্তিযুদ্ধের বিপক্ষে মানে তো ও তো মানে মানসিকভাবে রাজাকার, সুযোগের অপেক্ষায় রাজাকার হইতে পারছে না। যে এই দেশে থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায়, ভাষা শহীদদের বিরুদ্ধে দাঁড়ায়, তারে তো আর আপনি নতুন করে কিছু বলার নাই। আওয়ামী লীগের গঠনতন্ত্রে কোথায় লেখা আছে নাস্তিক? আমি যদি এখন মন্ত্রীদের নাম বলতে থাকি আওয়ামী লীগের, তাহলে তো এদের কাপড় খুলে যাবে। মানে এদের ব্যক্তিগত ধর্মচর্চার ব্যাপার আমি জানি, আমি আর বলতেছি না, আমি 1 ডজন বলতে পারবো। তো তাদের মন্ত্রিত্ব গ্রহণ করতে পারছো তুমি মামা, 2 দিন হয়েছে রাজনীতি করো, এখন ধার্মিক আস্তিক খুঁজতেছো। আওয়ামী লীগের গঠনতন্ত্রে তো এমন কিছু নাই। সকল ধর্মের, সকল বর্ণের, সকল বিশ্বাস অবিশ্বাসের মানুষজন থাকবে। যে মানে আওয়ামী লীগ যদি করতে চায় সেখানে তো এখন, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করবো না। আওয়ামী লীগ বা বিএনপি প্রশ্নই আসে না। মানে প্রশ্ন আসে না অনেক কারণে, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাই, তাই না? তো এখন নিজুম মজুমদার যে কথা বলতে পারবেন, আমি যে কথা বলতে পারবো, নিজুম মজুমদার সেই কথা বলতে পারবেন না, তার একটা লিমিটেশন আছে। এটাই আর কি। আমার মনে হয় আওয়ামী লীগের উচিত অ্যাক্টিভিস্ট বাড়ানো, অ্যাক্টিভিস্ট তৈরি করা। আজকে আপনি দেখেন, কয়েকজন ছাড়া, 2-1 ছাড়া আপনি আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট পাবেন না। ইউনুসের ছিল না, ইউনুস ভাড়া করছে, কিনছে। আবার বিএনপির কে আছে? ওই মাদারচোদ আমি বলি নাই, তার ট্রেডমার্ক হচ্ছে মাদারচোদ। ওই যে ফাহাম, যে সে কথা মানে মাদারচোদকে নর্মাল করা আর কি। হ্যাঁ, বা ওই যে হাদি একটা আছে, সাহুয়া হাদি। এখন হাদি বললে তো অনেকে হাদি আছে, সে তার নামটা যেভাবে পোর্ট্রেট করছে। আবার ওই ফজলুর রহমানের গালাগালি করে ওই মেয়েটারে যদি আপনি বলেন যে তার জননাঙ্গ নিয়া, তাহলে তো আপনি এটা গালি না। মানে তো এই বিএনপিরও কিন্তু অ্যাক্টিভিস্ট নাই। আওয়ামী লীগের উচিত এই বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া। এখন যদি ধরেন আপনি বক্তব্য শুরু করেন
আজকের সমাবেশে উপস্থিত আছেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আরো আরো অনেক বিশেষণ যোগ করে। এই জেনারেশন এগুলো শুনতে চায় না। শেখ হাসিনা ইটসেলফ একটা সুন্দর মানে চমৎকার একটা সম্মাননা। হ্যাঁ, বা লীগের মানে ধরেন অনেক আমি ছাত্রলীগের মানুষকে দেখছি বলেন নেত্রী, এই নেত্রীটাই তো বিউটিফুল একটা শব্দ, এর আর তো দরকার হয় না। এখন যদি আপনি ওবায়দুল কাদেরের মতো বক্তব্য দেন আর ভাবেন যে আওয়ামী লীগকে মানুষ এই জেনজি বা এরা তাদের আওয়ামী লীগের কথা শুনবে, শুনবে না। আপনাকে এই জেনারেশন থেকে তৈরি করতে হবে। এই জেনারেশন থেকে তৈরি করার তো অনেক আমরা দেখলাম তো সেই আমাদের সাব্বির, তিনি জেল খাটলেন। সাব্বিরদের মতো ছেলেপেলেরা কোনোদিন ক্ষমতার সুবিধাভোগী ছিল না, সে জেল খাটলো। তাকে কি আওয়ামী লীগ যদি কখনো ফিরে তাকে কি আপনি একটা উদাহরণ দিই, মানে যদি আওয়ামী লীগের কেউ দেখেন তাদেরকে একটু একটা বোঝা হচ্ছে, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় রাজনীতি করেন, তিনি শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু ধার করছেন। আমি পশ্চিমবাংলায় অনেকদিন ছিলাম, আমি দেখছি প্যাটার্নে। আর পশ্চিমবাংলার মানুষজন বাংলাদেশের মতো মানুষের মতো মানে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করলে আমার বলতে হবে এত বেশি ধুরন্ধর না। তিনি ইলেকশনের সময় ঠ্যাং ভাঙে শুয়ে পড়েন, মানুষ তারে ভোট দেয়, সরলভাবে বিশ্বাস করে। মমতা ব্যানার্জি কিন্তু চরম ধুরন্ধর একজন মানুষ, চরম। তো তিনি দেখবেন যে কিছু ইউটিউবার, ওই যে তার ক্যাম্পেইনে একটা ছেলে ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, শীতাংশু না যেন কি একটা নাম, সে জাস্ট ইউটিউব অ্যাক্টিভিজম করতো, তারে কিন্তু তার পলিটিক্যাল ক্যাম্পেইনে নিয়ে নিছে এবং সে কিন্তু ইলেকশনে বেশ বড় ভূমিকা রাখছে। এই যে আমাদের শামীম ওসমানের যে খেলা হবে যে গানটা ছিল, ওইটা নিয়ে সে একটা তৃণমূল প্রমোশনাল টাইপের একটা গান তৈরি করছে। তো এইটা কিন্তু গত ইলেকশনে তাদের পোস্টার সংস ছিল। তো এই আওয়ামী লীগের উচিত, আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের সপক্ষের ছেলে পেলের তো অভাব নাই, এরকম 50 জন অ্যাক্টিভিস্ট তৈরি করা মানে কি, তাদের একটা ক্যামেরা কিনে দেওয়া, তাদের লাইট সেট আপ দেওয়া। হ্যাঁ, তো এই মানে কিভাবে আধুনিকভাবে থাকবে এই জিনিসগুলো তাদের গ্রুমিং করলে তাহলে পরে কিন্তু খুব দ্রুত আমরা যে হায়দার ভাই, আপনার কি খারাপ লাগে না, আমার কি খারাপ লাগে না যখন দেখি আমাদের দেশের ছেলেপেলেরা মুক্তিযুদ্ধ কি জানে না। কালকে একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে ভাষা শহীদদের অবয়ব নিয়ে কটূক্তি করতেছে, কান চলে গেছে। হায়দার ভাই বিশ্বাস করেন আমার বুক ফেটে যায়। এইগুলো তো আমাদের ব্যর্থতা, আমাদের প্রজন্মরে আমরা শিখাইতে পারি নাই। ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে, হাসান মাহমুদের বক্তব্য শুনে ছেলেবেলারা শিখতে আগ্রহী হয় না, এটা তাদের ব্যর্থতা। আপনি যদি কোনো শিক্ষকের লেসন না নেন তো এটা শিক্ষকের ব্যর্থতা, সে আপনাকে পড়াইতে পারে নাই। পলিটিশিয়ানরা হচ্ছে সমাজের এক প্রকার শিক্ষক। তারা মানে বলে না আমরা সেবা করতেছে, কিসের সেবা? আপনি ওই 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 এলাকার নেতা, আপনি মানে ল মেকার, আপনি জনগণের ভাগ্য নির্ধারণ করেন। আপনি মানে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেই মানদাত্তা আমলের। এখন আপনারা একটা ক্যাসেট প্লেয়ার ধরাই দিলে আপনি হয়তো নস্টালজিয়া হয়ে একটা গান শুনবেন, তারপরে ওই ট্র্যাক গান চেঞ্জ করতে বিরক্ত লাগবে, ফালাই দেবেন। এইটাই বাস্তবতা। আমাদের ওই পুরনো ওই ঝুনঝুনা ঝুনঝুন এগুলো নিয়ে চলা যাবে না, আমার এটাই মন্তব্য। আসাদ ভাই, আপনি আসলে আপনি আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্টও না, আবার আওয়ামী লীগের কোনো কর্মীও না, তারপর আমি আপনাকে দু একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না ভাই, যেহেতু আপনি কথাটা তুলেছেন। তার আগে একটু বলে নি আসাদ ভাই, আমাদের এক দর্শক আপনার এক্সরে পার্ট 6 দেখেছে এবং সেটার জন্য আপনাকে খুব জোরালো অভিনন্দন দিয়েছে। যদিও আমার ওয়াইফ নর্মালি টিভি দেখে না, কিন্তু আপনার ওই এক্সরে, ইশতেহার, এই দুইটা প্রোগ্রাম সে কন্টিনিউ দেখে। ওটা 1 ঘন্টার হোক আর 1.5 ঘন্টা কন্টিনিউ দেখে। বাচ্চা কাচ্চারা বলে যে একটু বাইরে যাও, আমি একটু শুনি। এটা হচ্ছে কাহিনী। আপনি যেটা বলেন যে অ্যাক্টিভিস্ট তৈরি করার কথা আওয়ামী লীগ, এখন আপনার ফেসবুকের যে অবস্থা দেখি, তাতে আওয়ামী লীগের পক্ষে যারা লেখে তারা তো মানে এমন ভাবে বলে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে ধরে রাখছে ফেসবুকের এই লোকজন। কিন্তু আমার এতে একটু দ্বিমত আছে। মানে আমার একটা কথা মনে পড়ে যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমি সরাসরি এখন ফেস টু ফেস আপনার সাথে কথা বলতেছি, বা আমি ফেসবুকে আমার ছবি দিয়ে রাখছি, আমি কথা বলি বিধায় আমার অলরেডি 2 বার বাড়ি ভাঙা হয়েছে, কথা বলি বিধায়। এরপরও বলতেছি, বাবা মা ভাই বোন কেউ দেশে নেই, সব চিটং শহর ছেড়ে পালাইছে এরা, এরপরও বলি। আর এরা সব নতুন নতুন আইডি খুলবে, ফেস ঢাকা, কিন্তু আইসা ভাই এমন সবক দিবে, তুমি বেটা বিদেশে বসে এত লম্বা কথা বলো কেন? আপনি কি মনে করেন আওয়ামী লীগের এইসব অ্যাক্টিভিস্ট গুলাকে কাজে লাগানো উচিত এখন আমরা অফ যাওয়া?
না 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 অফকোর্স কেউ অফ যাওয়ার আমার আমার একদম ব্যক্তিগত একটা ইয়ে আছে। আপনি ইশতেহারের কথা বলছিলেন, আমরা ইশতেহারে কি পরিমাণ শ্রম দেয় এটা আমরা জানি, এবং ইশতেহার পুরোপুরিভাবে কারোর কাছ থেকে ফান্ডেড না, আমরা নিজে উদ্যোগে নিজের শ্রম দিয়ে নিজের খরচে করি। কেন করি? অস্তিত্বের কারণে, মুক্তিযুদ্ধ, আমাদের আমাদের আমার দেশ। তো যদি কোনো অ্যাক্টিভিস্টকে কোনোভাবে এই টেকনিক্যাল, আমার যতটুকু ধারণা আছে, আমি ফ্রিতে যে কাউকে আমি ট্রেন করতে রাজি আছি, কিভাবে খুব দ্রুত খুব অল্প পয়সার মধ্যে সে একটা ভালো একটা সেট আপ তৈরি করে ফেলবে। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে রাজি। সে কারণটা কি? যে আমাদের লোক দরকার।